প্রদর্শক শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি। আজ আমরা কথা বলবো ফিরে দেখা জুলাই নিয়ে। দর্শক, আজ জুলাই 6 তারিখ। আমরা ফিরে দেখা জুলাই নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসাবে পেয়েছি রাজনৈতিক বিশ্লেষক ও ওপিনিয়ন মেকার ডাক্তার জাহিদুর রহমান রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে রয়েছেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক জনাব সালেউদ্দিন। প্রিয় দর্শক, আমি বলছিলাম যে আজ 6 জুলাই, 24 জুলাইয়ের 6 তারিখে রাজধানী সহ সারা দেশে কী কী ঘটেছিল সব কিছু নিশ্চয়ই আপনাদের দৃশ্যপটে ভেসে উঠেছে, এবং অথবা আপনারা আপনাদের স্মৃতির যদি মনে কোটায় ফিরে যান তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে 6 জুলাই ছিল কোটা আন্দোলনের দাবিতে ব্লকেট কর্মসূচি ছিল। 4 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তারা ক্লাসে ফিরে যাবেন না, শ্রেণীকক্ষে যাবেন না বলে তারা দাবি তুলেছিলেন। আমরা ঢাকা, রাজশাহী, খুলনা, কুমিল্লা, টাঙ্গাইল, ময়মনসিংহ সারা দেশের বিভিন্ন জেলাতেই কিন্তু আমরা নানা ধরনের কর্মসূচি দেখেছি। শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে একটা আক্রমণ এবং পুলিশের যে বাধা, সেগুলো তো বরাবরই ছিল, সব কিছু আমরা দেখেছি। সে অবস্থার মধ্যে আমি জাহিদ ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই এই কারণের জন্য যে জুলাই সেই সময়গুলোতে আপনারা আপনাদের মতো অনেকেই যারা সাহসের সাথে রাজপথে ছিলেন, কথা বলেছেন, আপনারা নানা রকম ওপিনিয়ন দিয়েছেন, রাজনৈতিক বিশ্লেষণ করেছেন। আমরা ফিরে থাকা জুলাইটাকে কীভাবে দেখতে চাই আজকের এই জুলাই মাসের এই 6 তারিখে দাঁড়িয়ে? ধন্যবাদ। যখন জুলাই আসলো, একটা জিনিস আমার প্রায় মনে হতো, আমি আমার পরিচিত মানুষজনের কাছে একটা কথা বলেছি, মানে আমরা দেখলাম মানে গত 24-এর নির্বাচনের পর অনেকেরই মনে হয়েছে, মানে খুব হতাশ হয়ে গিয়েছিলেন যে শেখ হাসিনার আর শেষ দেখা হবে না। মানে আমরা একটু পেছনে যদি যাই, 2022-এর প্রথম র্যাবের বিরুদ্ধে স্যাংশন আসলো, 23-এর মাঝামাঝি ভিসা পলিসি আসলো, মনে হচ্ছে যে সরকার বেশ চাপে পড়েছে। আমার বিএনপি তখন নানান রকম মুভমেন্ট করছিল, আস্তে আস্তে এটা অর্গানাইজড হতে শুরু করেছে, মানুষ আশা দেখতে শুরু করলো যে একটা চূড়ান্ত কিছু হয়তো হবে। তারপর 28 অক্টোবর সেই সমাবেশের পর সব কিছু শুনশান হয়ে গেল। আমাদের মুভমেন্টে আমেরিকার দিক থেকে কিছু কিছু পদক্ষেপ যেটা ক্যাটালিস্টের মতো কাজ করছিল সেটাও থেমে গেল। আমরা বুঝতে পারলাম ভারত সামহাউ কুড ম্যানেজ দ্য ইউনাইটেড স্টেটস। সো মানুষ হতাশ হয়ে গেল। এবং 24-এর 7 জানুয়ারির নির্বাচনের পর আমি অনেককে বলতে শুনতাম আওয়ামী লীগ এসে 2041 সাল পর্যন্ত তারা বোধহয় থেকেই গেল। যদিও আই হ্যাড এ ডিফারেন্ট অপিনিয়ন, আমি এগুলো নিয়ে কথাও বলেছি যে আমি এই সরকারের মেয়াদ আমি খুব বেশি সময় দেখছিলাম না, কারণ ইকোনমিক ক্রাইসিস ইজ দ্য ম্যাটার, এবং কোনো না কোনো একটা বাহানায় আমরা সব মানুষ রাস্তায় নেমে যাব, এই কথা আমি বহুদিন থেকে বলছিলাম। তো আজকে জুলাইয়ের দিকে তাকায় যদি দেখি, তাহলে আসলে এই ঘটনাটা আমরা দেখলাম, আমরা পারলাম। এবং যেটা সবচেয়ে জরুরি কথা, সমাজের প্রতিটা শ্রেণী পেশার মানুষ এইভাবে ইনভলভড আমি অন্তত যে যতদিন থেকে পলিটিক্সকে অবজার্ভ করি আমরা হতে পারিনি। ইভেন 90-তে আমরা ছোট ছিলাম, কিন্তু আমরা পরে তথ্য যতটুকু জানি, এরশাদ বিরোধী মুভমেন্ট মূলত পলিটিক্যাল পার্টিগুলোর অর্গানাইজড একটা মুভমেন্ট ছিল। একেবারে শেষ দিকে সাধারণ মানুষ নেমে এসছে, আর এখানে এটা শুরু থেকেই সাধারণ মানুষ নেমেছে, এবং মারাত্মক সব মারণাস্ত্রের বিরুদ্ধে সাধারণ লাঠি, ঢিল ছোড়া, এই ধরনের মোটামুটি অহিংস একটা পাল্টা মুভমেন্ট হয়েছে। বহু সময় আমরা আগে সালে ভাইরা দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, ওনাদের এসব জানা আছে, রাজনৈতিক দল থেকে পাল্টা ককটেল মারা হতো পুলিশের দিকে, তাই না? মানে এত এত অহিংস ছিল না আমাদের মুভমেন্টগুলো। সেই জায়গায় আমরা খালি হাতে এদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলাম, এবং একটার পর একটা শ্রেণী পেশার মানুষ ইনভলভ হতে শুরু করলো। আমরা যেদিনটা দাঁড়িয়ে কথা বলছি তখনও কোটা মুভমেন্ট চলছে, আস্তে আস্তে মানুষ সংহতি জানাচ্ছে, ধাপে ধাপে সরকারি ইউনিভার্সিটি, তারপর বেসরকারি ইউনিভার্সিটি, বেসরকারি ইউনিভার্সিটির সাথে জড়িত একটা স্পেসিফিক ইকোনমিক ক্লাস, আপার মিডল ক্লাস টু রিচ পিপল, যারা আমাদের এই মুভমেন্টের ব্যাপারে চোখ কান বন্ধ করে থাকে, তারা নেমে আসলেন। আস্তে আস্তে চারদিকে ছড়িয়ে গেল, এবং একটার পর একটা ঘটনা ঘটেছিল আমাদের ফেভারে গেল। মানে আমার কাছে খুব কল্পনার মতো মনে হয়। মানে শেখ হাসিনা রাজাকার বললেন, এবং রাজাকার বলার সাথে জড়িত উনি চায়নাতে খুবই খারাপ একটা সফর করে ফিরেছেন, হয়তো তার মেজাজ খুব খারাপ ছিল, তাই তিনি এটা বললেন। ঢাকা ভার্সিটিতে পেটানো হলো, আমাদের হাতে কিছু ছবি আসলো, নারীদেরকে পেটানো হচ্ছে, একটা লাঠি হাতে একজন স্টুডেন্ট জবুথবু হয়ে আছেন, তার রক্তাক্ত মুখের ছবি, নারীদেরকে পেটানোর ছবি ছড়িয়ে পড়লো, সাঈদের ছবি আসলো পরদিন। রূপকথার মতো মনে হয় ফ্র্যাঙ্কলি যদি বলি। সামহাও আমরা সব মানুষ একত্র হয়ে গেলাম, সামহাও এমন কতগুলো ঘটনা ঘটলো যেগুলো মানুষকে প্রভোক করলো, এবং মানুষ আর আসলে ভয়টাই পেল না। আমার নিজের কথা মনে আছে, এখন এগুলো আরও পরের দিকে, যখন ইন্টারনেট বন্ধ হয়ে গেল, যখন আপনাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে ফোন করছে, যারা রাস্তায় ছিলেন একেবারে বুলেটের সামনে, তারা তো ছিলেন, আমরা প্রচুর ভিডিও দেখেছি একদম গিয়ে বুলেটের সামনে, সাহিত্য বটেই, পরবর্তীতে মিলিটারির বন্দুকের সামনে শার্ট খুলে দিয়ে দাঁড়াচ্ছে, মানুষজন নেমে পড়ছে সবার। এবং আমার নিজেরও একটা সময় মনে হলো কি আর হবে, মানে আমি তখন সেদিন ফিল করলাম যুদ্ধ কেন মানুষ করতে পারে।
ভয় ছিল, কিন্তু এগুলো মানুষ আসলে প্রত্যেকে তার তার জায়গা থেকে কাটিয়ে উঠেছে, তার তার জায়গা থেকে একত্র হয়েছে, শুধু দেশে না, দেশের বাইরে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কানেক্টেড ছিলাম, দেশ বিদেশের অনেক অ্যাক্টিভিস্ট, মানে বিদেশ থেকেও যে কত রকমের চেষ্টা হয়েছে, বিদেশ থেকেও যে মানুষ কত রকমভাবে কন্ট্রিবিউট করতে চেয়েছে, মানে এক অবিশ্বাস্য ব্যাপার। এবং আমি আজকে জুলাইতে দাঁড়িয়ে মনে করি, কেউ কেউ হতাশা দেখেন, আমি মনে করি আমরা আরেকটু ভালো করতে পারতাম, আমাদের সরকার যদি আরেকটু এফেক্টিভ এবং স্ট্রং হতো। কিন্তু আমরা শেখ হাসিনাকে সরিয়ে ফেলতে পেরেছি। আমাদের প্রধান যে বাধা ছিল নতুন বাংলাদেশ তৈরির, শুধু শেখ হাসিনাকে সরাতে গিয়ে আওয়ামী লীগে সরে গেছে, মানে আওয়ামী লীগের কয়েক লাখ মানুষ পালিয়েছে দেশ থেকে, ভারতে তার সাথে চলে গেছে। বিশাল অর্জন। আমরা বাকিটা, আমি ফ্রাস্ট্রেটেড না, আমি বাকিটা আমরা আশা করি অর্জন করতে পারবো। নিশ্চয়ই নিশ্চয়ই। সালে ভাই সাংবাদিকতা করছেন, ফলো করছেন বাংলাদেশের রাজনীতি, কি ভীষণ স্লোগানগুলো ছিল, গা শিরু তুটে, বুকের মাঝে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। মানে এই যে বুক পেতে গুলি নেওয়া, এই যে রাজাকার, কে বলেছে স্বৈরাচার, কে বলেছে রাজাকার, নানা রকম স্লোগান দিয়ে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত দেশে এই তরুণ ছাত্র জনতা কিভাবে এই স্বৈরাচারকে বিদায় করেছে। এবং যেটি জাহেদ ভাই বললেন তিনি হতাশ নয়, নিশ্চয়ই আমরা হতাশ কি হতাশ নয় সেটি আমরা খানিক পরে আসব। তবে যে প্রশ্নটা হচ্ছে যে এই যে ফ্যাসিজমকে যে বিদায় করা, এবং বিদায় করতে গিয়ে গত 15-16 বছর যখন আওয়ামী লীগ, জামাত, অন্যান্য দলগুলো একত্রিত হয়েছিল, সবাই মিলে চেষ্টা করেও কিন্তু সেখানে একত্রিত এই মুভমেন্টগুলোকে সামনের সারিতে আনতে পারেন, এই ছাত্ররা সে সামনের দিকে নিয়ে এসেছে। আপনি এই জুলাই অভ্যুত্থানকে আপনার বিশ্লেষণে আপনি কীভাবে দেখতে চান? এই হাসিনার মতন একজন ফ্যাসিস্টকে, জগদ্দল পাথরকে বিদায় করার এই দৃশ্যটাকে, যেটা আমরা বলি রাখে আল্লাহ মারেকে, যেটি জাহেদ ভাই বললেন শুধু তো হাসিনা জানি, তার সঙ্গে তার সকল নেতাকর্মীরা দেশ ছেড়ে ভেঙে গিয়েছে, আপনার বিশ্লেষণ কি? না, ধন্যবাদ। ডক্টর জাহেদ ভাই বলার পরে, এত চমৎকার বিশ্লেষণ করার পরে আমার আর তেমন এই বিষয়ে তেমন বললে আমি আর কি বলবো। মোটামুটি উনি সব বলেছেন। তা আপনি যেটা শুরু করলেন কি, যে বুক পেতেছি গুলি কর, বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এটা তো বুক ছিল না, এটা বাংলাদেশের হৃদয় ছিল। এই হৃদয় যখন ক্ষত বিক্ষত হইল, শেষ পর্যন্ত আজকে এই জুলাইয়ের এই একটা অগ্নিজরা দিনে আমি জুলাইয়ের যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই কথাটা শুরু করি। এই যে একটার পর একটা তরুণ, এই মানে মানে তারা সম্ভাবনাময় তরুণ, একদম বয়স কম, 16 থেকে 25 এরকম, ছোট ছোট বাচ্চাও ছিল, আমি দেখছি শিশুও ছিল, কিন্তু 16 থেকে 25 বছরের এই ছেলেগুলা শুধু জুলুমের প্রতিবাদ করতে গিয়া, জুলুম, এই যে 16 বছর নানানভাবে জুলুম হয়েছে, লুটপাট হয়েছে, কিন্তু জুলুমটা এত পর্যায়ে হয়েছে, কেউ কিছু একটা ফেসবুকে কথা বললে তারে ধরে নিয়ে যাইত। সাংবাদিক, এক সাংবাদিককে ধরে নিয়ে ইন্ডিয়া চলে গেল, কাজল, একজন রাজনৈতিক নেতাকে ধরে নিয়ে ইন্ডিয়া ফেলাই দিল। যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের, দেখেন কি, যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের একজন সাক্ষী দেলাওয়ার হোসেন সাইদির মামলায়, কি শুক্ররঞ্জন বালি, তারও নিয়ে গেল ইন্ডিয়ান জেলে। আপনি লিঙ্কগুলা দেখেন, এবং কি ধরনের কার্টুন আঁকার জন্য একজন মারাই গেল, কি ধরনের জুলুম হয়েছিল। এবং এই জুলুমটা একটা পর্যায়ে একটা ভয়াবহ রকমের একটা ঘটনা ঘটলো, যেটা জাহেদ ভাই বললেন যে চীন থেকে আসার পরে একটু উত্তেজিত ছিল, ওখানে অনেক ঘটনা ছিল। সে যখন সবাইকে রাজাকার বলল, এই বাংলাদেশ যেখানে বলা হয় 30 লক্ষ, সংখ্যা নিয়ে যত বিতর্কই থাকুক, আমি 30 লক্ষ শহীদ দিয়ে আমরা যদি অর্জন বড় হয় অসুবিধা কি, এটা মেনে নিয়েই বলতেছি। যে দেশে 30 লক্ষ শহীদ হয়েছে, প্রত্যেক গ্রামে একটা করে শহীদ আছে, মুক্তিযুদ্ধ পরিবার আছে, তারা নিজেদেরকে রাজাকার বলছে। এটা এইরকম না যে ছাত্র শিবিরের ছেলেরা ছিল বা ছাত্র দলের ছেলেরা ছিল, তা না, বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, গণতান্ত্রিক, এই যে আমাদের জুনায়েদ সাকিদের দল, এরকম তারাও নিজেদেরকে রাজাকার বলছে। এই রাজাকার বলার পরের দিন একটা ভয়াবহ ঘটনা ঘটল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই থেকে যখন মিছিলটা বেরোলো, পরের দিন আবার ছাত্রলীগ তাকে বাসে করে সারা
ঢাকা শহরের আশপাশ থেকে গুন্ডা মাস্তান নিয়ে আসলো। আপনার সেই ছবিগুলো মনে আছে? একটা মেয়ে লাঠি বোর্ড দিয়ে দাঁড়িয়ে আছে, মেয়েটা মারা গেল। তো হাসপাতালে, আপনার মেডিকেলের হাসপাতালে ওই দিন বোধহয় 6 থেকে 7 জন বা 13 জন, সংখ্যাটাই ঠিক মনে নেই, ছাত্রীদেরকে পিটাইলো, ছাত্রদেরকে পিটাইলো, বাসে যারা যারা গিয়ে আশ্রয় নিয়েছিল তাদেরকে পিটাইলো, হাসপাতালে গিয়ে পিটাইলো। এত বড় জুলুম আর কেউ সহ্য করতে পারলো না। ওই ঘটনার পরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মাঠে নেমে গেল। আপনি যে বাংলা ব্লকের যে কর্মসূচি দিলেন, এই যে একটা পর একটা আপনি দেখবেন অনেকগুলা কর্মসূচি ইংরেজিতে আসছে। যখন বাংলা ব্লক দেওয়া হয়, এটা মূলত অবরোধ ছিল। তা আমাদের দেশে অবরোধটা কার্যকর হয় নাই, এটা নানান জুলুমের কারণে হয় নাই। প্রথম অবরোধ ছিল বেগম খালেদা জিয়া যখন অবরোধ দিলেন, তখন তাকে অবরুদ্ধ করে রাখলো কয়েক মাস, বিএনপির হাজার হাজার নেতা কর্মীদেরকে জেলে নিয়ে গেল। এই অবরোধটা প্রত্যাহার হয় নাই, কিন্তু এত জুলুমের কারণে রাজনৈতিক দলের কর্মীরাও দাঁড়াইতে পারলো না। যখন আন্দোলনকারীরা চিন্তা করলো আমরা কি অবরোধ দেব, তখন একটা আলোচনা হলো যে না, কর্মসূচির নাম দেই বাংলাদেশ ব্লক। তখন বললো যে বাংলাদেশ ব্লক শব্দটা একটু বড় লাগে, একটু ছোট করি, ছোট করে নিয়ে আসলো বাংলা ব্লক। আর একটা কর্মসূচি ছিল কমপ্লিট শাটডাউন। এই জুলাইয়ের গল্প আসলে এইভাবে, এটা একটা মহাকাব্য, কত কিছু, দ্রোহযাত্রা, তাদের স্লোগান, তাদের এগুলো একটা মহাকাব্য। এই তরুণ ছাত্ররা এবং বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হইয়া এমন একটা ফেসিবাদ, যে ফেসিবাদকে আমাদের পাশের দেশ সর্বতোভাবে শক্তি দিয়ে এবং যা যা প্রভাব প্রতিপত্তি আছে তা দিয়ে তাকে টিকিয়ে রেখেছিল। এই শুধু আওয়ামী লীগকে তো না, একই সঙ্গে পাশের দেশের পরাজয়, এটা সম্ভব হয়েছে সারা বাংলাদেশের মানুষের একটা ফেসিবাদের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ সংগ্রাম। কারণ সবাই, জাহিদ ভাই যেটা বললেন যে আমরা ধারণা করে ফেলছিলাম, একটা এস্টাবলিশড হয়ে গেছিল 2041 সাল, কিন্তু কেন শেখ হাসিনা যতদিন জীবিত থাকবেন তিনি ততদিন প্রধানমন্ত্রী থাকবেন। তারপরে আলোচনা হচ্ছিল তার মেয়ে আসবে না ছেলে আসবে, নাকি শেখ রেহানা আসবে। এই আলোচনা হচ্ছিল শেখ রেহানাকে সে দিবে না, মেয়েকেই নিয়ে আসবে। এবং এই মেয়েকে ইন্ডিয়া লালন পালন করতেছিল। এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে আঞ্চলিক প্রতিনিধি সে হইল, এটা ইন্ডিয়া তাকে ওখানে বসাইছে, তার অফিসও ইন্ডিয়া। কারণ ইন্ডিয়া তাকে ট্রেনিং করাচ্ছিল, ইন্ডিয়ার আপত্তি ছিল যে সজীব ওয়াজেদ জয়েক দেওয়া হবে না, তার মধ্যে পশ্চিমা প্রীতি আছে, আমেরিকা প্রীতি আছে। অর্থাৎ এমন একজনকে আমাদের হাতে প্রধানমন্ত্রী আমরা রাখবো যে আমাদের এখান থেকে ব্রেইন চাইল্ড হয়ে আসবে। এরকম ভাবে একটা সুদূর প্রসারী পরিকল্পনার দেশকে অগ্রসর ছিল। তখন এই যে কোটা বিরোধী আন্দোলন, সবাই জানতো যে আন্দোলনটা যদি আমরা হাসিনারে ফালাইতে নিয়ে যেতে পারি, এটা 4 তারিখ 3 তারিখের যে ঘোষণাটা আসলো যে আমরা এই গণভবনের দিকে যে যাত্রা করব, তার আগ পর্যন্ত কিন্তু এক দফা, যেটা রাতের বেলা যে এক দফা আসলো, 9 দফাটা কিভাবে এক দফা হয়ে গেল, এই এক দফার জন্য সমগ্র বাংলাদেশ অপেক্ষা করতেছিল। সবাই এই অপেক্ষাটা দিকে, কারণ কোটা বিরোধী আন্দোলনটা এই ছাত্ররাও এদিকে নিয়ে যাবে দেশের কোনো মানুষও ভাবছিল না। কিন্তু সেটা ওই যে বললাম, সবার মনের আকাঙ্ক্ষা ছিল এই চরম ফেসিবাদ, এই ফেসিবাদকে আমাদের জীবনের বিনিময় হইল, এবং এই জন্য সবাই বুক পেতে দিছে। মানে এটা একটা কারবালা হয়েছে। তো আজকে একটা কারবালার দিন, তো বাংলাদেশে একটা 2000 মানুষ মারা গেছে, এর চেয়ে বড় কারবালা আর কি? প্রায় 2000 সংখ্যা এদিক সেদিক হতে, এর চেয়ে বড় কারবালা আর কি? এর পরও এখানে এই যে আওয়ামী লীগ
এখন পর্যন্ত, এটা অন্য একটা আলোচনা, আপনারা তো অন্য প্রশ্ন যাবেন, তবে ওইটা বলে নেই, এই আওয়ামী লীগের মধ্যে এত বড় কালবালা করার পর তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই, কোনো মানে আওয়ামী লীগ একটা তার জিনের মধ্যে ফেসিবাদ, বিবেকহীন একটা ভারতীয় রাজনৈতিক দল। জি, এখানে ছোট্ট একটা প্রশ্ন করে বিরতি দেব। জাহিদ ভাই, যেহেতু হঠাৎ করে একজন আওয়ামী লীগের সম্ভাব্য প্রধানমন্ত্রীর নাম এসেছিল, যে শেখ রেহানার মেয়ের কথা এসেছিল, তো আজকে আমার এই আলোচনার মধ্যে আমার এই প্রশ্ন কিন্তু ছিল না, জানবার আগ্রহ ছিল না, কিন্তু দেশবাসীর কাছে কিন্তু হঠাৎ এই প্রশ্নটা আসে, আমি একটু উস্কি দিতে চাই প্রশ্নটাকে। সেটি হচ্ছে যে যিনি যাকে প্রধানমন্ত্রী হিসেবে ভারত তৈরি করবার জন্য সেখানে নিয়ে গিয়েছিল বলে ধারণা করা হয়, তার স্বামীর সম্পর্কে অনেক বিষয় বলা হচ্ছে যে পদ্মা সেতুর কেলেঙ্কারিতে ছিল, পরে দুবাই ছিল। আসলে সেই ঘটনাটা কিন্তু আসলে জাতি আর কখনো জানতে পারলো না। কোথায় আছেন আপনার বিশ্লেষণ আছে কিনা, এটা আমরা আস্তে আস্তে তুলবার চেষ্টা করবো, আসলে ঘটনাটা কি? নিশ্চয়ই। আমি তার আগে একটা জিনিস একটু যোগ করি, মানে শেখ হাসিনার কন্যাকে ডব্লিউএইচওর রিজিওনাল হেড করার জন্য ভীষণ যোগ্য একজন ক্যান্ডিডেট নেপালের, আমি ওনার নাম ভুলে গেছি, ওনার বিরাট প্রোফাইল আছে ডব্লিউএইচওতে কাজ করার বহু বছরের, এবং ভারতের সমালোচনা হয়েছে কারণ এখানে রিজিওনাল ভোটের ব্যাপার আছে, ভারত তার নিজের ভোট তো বটে, আরও কিছু ভোটকে সে ম্যানেজ করেছে। সো এটার মধ্যে কোনো সন্দেহের কিছু নাই, উনি 5 বছর এখানে থাকবেন, শেখ হাসিনার পরে এসে দায়িত্ব নেবেন। আমাদের কাছাকাছি দেশে এটা হয়েছে, কম্বোডিয়াতে হুন সেন তার ছেলের কাছে দায়িত্ব দিয়ে, মানে তাদের প্ল্যান এরকম ছিল আর কি, একটার পর একটা চলবে। এবার আপনি যেটা বললেন এই কথাগুলো শোনা যায়, আসলে আমরা খুব স্পষ্ট নই, কিন্তু ধামাচাপা পড়ে গেল, ধামাচাপা পড়ে গেল। এই সরকারের উচিত হবে এই জিনিসগুলো বাইরে নিয়ে আসা, এটা খুবই জরুরি। কারণ শেখ হাসিনার সময়ে যে যে জিনিসগুলো ধামাচাপা দেওয়া হয়েছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, প্রত্যেকটা জিনিস বের করে আনতে হবে, কারণ এগুলো প্রত্যেকটার সাথেই আসলে এই পরিবারটা। আমি একটা জিনিস একটু যোগ করে রাখি, সেটা হলো মানে ফ্যাসিবাদ বা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলি আমরা, আমি কিন্তু শেখ হাসিনাকে 18 পর্যন্ত ফ্যাসিস্ট বলি। আওয়ামী লীগের ফ্যাসিবাদের মানে আয়ু ছিল 2018 পর্যন্ত, এরপর আওয়ামী লীগ আটারলি একটা মাফিয়া সরকার হয়েছে, একটা মাফিয়া রেজিম ছিল, টেক্সট বুক এক্সাম্পল অফ মাফিয়া রেজিম। সো এই মাফিয়াদের আসলে প্রভাবে তারা কি কি করতে পেরেছে, কিভাবে করেছে, তাদের পরিবারের লোকজন, তাদের মেয়ের জামাই, ছেলের বউ থেকে এরকম আপনি খুঁজতে থাকেন কে কোথায় কি করেছে, এগুলো প্রত্যেকটা বের করা আসলে সরকারের দায়িত্ব। হয়তো মুহূর্তে আমরা সবকিছু বিচারের আওতায় আনতে পারবো না, কিন্তু আমরা যদি ইনভেস্টিগেট করি এবং এতে তাদের ইনভলভমেন্ট আমরা খুঁজে বের করতে পারি, বিশেষ করে ইউএই সরকারের সাথে আমাদের এই সরকারের কিন্তু খুব ভালো সম্পর্ক আছে। আমাদের নিশ্চয় মনে আছে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের কিছু বাংলাদেশি মানুষ প্রটেস্ট করেছিল, তাদের জেল হয়েছিল, তাদেরকে উনি ব্যক্তিগতভাবে ফোন করে তারাই সম্পর্ককে কাজে লাগিয়ে নিয়ে এসেছেন। সুতরাং ওখানে এই ব্যাপারটা পারলে এদেরকে ধরার ব্যবস্থা করা, কিন্তু না হোক অন্তত আমাদের ইনভেস্টিগেশনটা যাতে হয়, জাতির সামনে যাতে রিভিলড হয়। এগুলো হলে অন্তত একটা লাভ যেটা হবে, হয়তো আমরা শাস্তি কবে দিতে পারবো জানি না, কিন্তু এগুলো যখন রিভিলড হবে, আওয়ামী লীগকে আমরা কি চাই, বহু 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 বছর এই দেশের মানুষের মনে আওয়ামী লীগের প্রতি ঘৃণা জমা থাকুক, এই ঘৃণাটা রাখতে হবে আমাদের, সো দ্যাট আওয়ামী লীগ পলিটিক্যালি কোনোভাবে এই নামে অথবা অন্য নামে, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায় অন্য কোনো নামে যাতে আসতে না পারে, সেই কারণে এই জিনিসগুলো, এই সত্যগুলো হাসিনা কন্যা পুতুলের স্বামীর বিষয়ে জাতি অবগত নয় যথেষ্ট। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো মেইন স্ট্রিম নিউজ পেপারে কিছু আসেনি কখনো, কেউ কেউ তাদের সোশ্যাল মিডিয়াতে কিছু তথ্য দিয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে মামলা আনা হয়েছে, দেওয়া হয়েছে, এমনকি শেখ হাসিনাকে সেখানে যেতে হয়েছে এটাকে ম্যানেজ করার জন্য, এই ধরনের আলাপও আছে। কিন্তু এটা একদম কনক্রিট একটা ফ্যাক্ট ফাইন্ড করা আমাদের সরকারের জন্য জরুরি। আবারও বলছি, ডক্টর ইউনূসের সাথে ইউএই সরকারের খুব ভালো সম্পর্ক আছে, সুতরাং এটাই সবচেয়ে ভালো সময় এটা বের করার জন্য। জি, প্রিয় দর্শক, আমরা মাফিয়া সরকারের কথা উল্লেখ করছিলেন প্রিয় অতিথি ডাক্তার জাহিদুর রহমান। আমরা ফিরে দেখা জুলাই নিয়ে কথা বলছিলাম, সেই জুলাই কীভাবে স্বৈরাচার, সেভাবে ফ্যাসিস্ট, কীভাবে মাফিয়া হয়ে গেল এবং যে সরকার দেশ থেকে পালিয়ে গেল। এবং আমরা দেখেছি শুধুমাত্র সেই সরকার না, সরকারের লেসপেন্সাররা প্রত্যেকেই কিন্তু দেশ ছেড়ে পালালো এবং যারা দেশে আছেন তারাও কিন্তু আত্মগোপনে আছেন। আমরা সেই জুলাই শহীদদের আত্মার মাগফিরাত করে আবারও আমরা ফিরে দেখা জুলাই নিয়ে আমাদের আলোচনায় ফিরে আসবো ছোটটা বিরতির পর। স্পারিং মির্জাপুর শুভরাত্রিতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। ফিরে দেখা জুলাই নিয়ে কথা বলছিলাম এবং বেদনা হতো সেই জুলাইয়ের নানা দৃশ্যপট আমাদের সামনে ভেসে উঠেছে এবং আমরা আলোচনা যাদের সাথে কথা বলছিলাম, রাজনৈতিক বিশ্লেষক, ওপিনিয়ন মেকার ডাক্তার জাহিদুর রহমান রয়েছেন আমাদের সাথে, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক ও সংবিধান বিশ্লেষক জনাব সালাউদ্দিনের রয়েছেন আমাদের সাথে। আমরা একটা বিষয় একটু গতকালই অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ট্রাইব্যুনালে দণ্ডিত হলে কী হতে পারে সেটি নিয়ে, মব সন্ত্রাস নিয়ে বেশ কিছু কথা বলেছেন। আমরা সেই নিউজটা দেখে আমরা ডাক্তার জাহিদুর রহমান সাহেবের কাছে
কাছে আসবো আমরা। গতকাল অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত একটি অনুষ্ঠানে যে কথাগুলো বলেছেন সেগুলি শুনে আমরা আলোচনায় আসবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীতে এক বিতর্ক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। এ সময় আগামীতে দেশে যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে সরকার নাকি নাগরিকের ভূমিকা বেশি এ বিষয়ে নিজেদের যুক্তিতর্ক তুলে ধরেন বিতার্কিকরা। জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে একবারও অস্বীকার করিনি যে সরকার ভূমিকা পালন করছে না। অন্ধের দেশে আয়না বিক্রি করতে, যারা কিনা চোখেই দেখতে পায় না তারা আয়না দেখবে কিভাবে? এ সময় অনুষ্ঠানের সভাপতি ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সকল দল, পক্ষ ও নাগরিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে যে রাজনৈতিক শক্তিগুলি তারা যদি একে অপরের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাহলেই কিন্তু আমরা মনে করি আমাদের জুলাই চেতনাকে আমরা ধরে রাখতে কষ্ট হবে। আবার যদি বাংলাদেশে কোনো দুঃশাসনের পুনরাবৃত্তি ঘটতে যায় তাহলে কিন্তু দেশের ছাত্র জনতা 15 বছর অপেক্ষা করবে না, খুব দ্রুতই কিন্তু আবার বাংলাদেশে একটা অভ্যুত্থানের পথে যেতে পারে। তাই ভবিষ্যৎ রাজনীতিতে যারা ক্ষমতায় আসবেন তাদের প্রতি অনুরোধ রইল, বাংলাদেশে যাতে আর ভবিষ্যতে কোনোদিন কোনো ফ্যাসিস্টের কোনো জন্মগ্রহণ করা না হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সুশাসন প্রতিষ্ঠাই জুলাই বিপ্লবের একমাত্র চেতনা। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞাটা স্থায়ী নিষেধাজ্ঞা হিসেবে এসেছে। সেই নিষেধাজ্ঞাটার সংসদ নির্বাচনের আগে কতটুকু প্রত্যাহার করা হবে সেটা পলিসি ডিসিশন। তবে আপনারা জানেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে একটি সংগঠনেরও বিচার করার সুযোগ আছে। এ সময় বিদেশে পালিয়ে থাকা আন্দোলনে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দেশে এনে বিচারের দাবি জানান অনুষ্ঠানের সভাপতি। আর অ্যাটর্নি জেনারেল বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে, সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সেই অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। শেখ হাসিনা দেশে ফিরে এসে তার লেসপেন্সাররা যারা এই হত্যাকাণ্ডের আদেশদাতা প্রত্যেকের উপযুক্ত বিচারের মাধ্যমে যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখোমুখি হয় তাহলে এদের মধ্যে সকলেই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্যতা হারাবেন। আগামী নির্বাচনে কেউ কেউ যদি বলে থাকেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হবে, আওয়ামী লীগ ব্যতীত এই নির্বাচন অবশ্যই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে, যেহেতু তারা পালিয়ে গিয়েছেন। প্রতিযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা বিজয়ী হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আপনারা তো অনেক ওপিনিয়ন আপনাদের সোশ্যাল মিডিয়া দিয়ে থাকেন। এই অনুষ্ঠানটির পর আমরা কিছু বেশিরভাগ সংখ্যকই মতামত দিয়েছে তারা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু এখানে অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের ফাঁক ধরে বলল, যাদের শাস্তি হবে না তারা কি করতে পারবে, কিছু প্রশ্ন তারা উত্থাপন করেছেন ছোট করে। কিন্তু এখানে একটা কথা বলা হচ্ছে যে দল হিসাবে কিন্তু আওয়ামী লীগেরও বিচার করার এখানে সুযোগ রয়েছে, এবং তিনি যেটা বলেছেন যে যারা আওয়ামী লীগকে এবং তাদেরকে প্রশ্রয় দেবেন তাদেরকেও কিন্তু আইনের আওতায় আনবার সুযোগ রয়েছে বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে। তো সেই সকল অবস্থার প্রেক্ষাপটে আসলে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎটা কী, তারা নির্বাচনী মাঠে আসতে পারবে কিনা, তাদের যারা পালিয়ে গিয়েছে তারা কি ফিরে আসবে কিনা, শেখ হাসিনা ফিরে এসে আইনের মুখোমুখি হয়ে তিনি কি নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করবার জন্য সেরকম মানসিকতা তার আছে কিনা, আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ। আমি একটা জিনিস একটু অবাক হয়েছি, অ্যাটর্নি জেনারেল আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, কিন্তু উনি আওয়ামী লীগ সম্পর্কে যে বক্তব্যটা সব একটা বাক্য ব্যবহার করেছেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম, আমি এটার সাথে একমত নই। আই এম সরি, এটা ভুল আছে। ভুল কেন বলছি, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ নিয়ে প্রসেসটা আমরা যদি মাথায় রাখি, জনাব হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে একটা দল গেল যমুনায়, তারপর তারা ব্লকেড করলেন। শেষ পর্যন্ত সরকার দুটো সিদ্ধান্ত নিয়েছে। একটা হচ্ছে সন্ত্রাস দমন আইন 2009, এটার মাধ্যমে আওয়ামী লীগকে এক্সিকিউটিভ ডিসিশন দিয়ে পুরো নিষিদ্ধ করে দেওয়া যেত। সরকার সেটা করেননি, বরং সেই আইনে একটা নতুন ধারা যোগ করে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মসূচি নিষিদ্ধ করেছেন। আর কি করেছেন, আমাদের আইসিটি আইনে মানে মানবতা বিরোধী অপরাধের জন্য সংগঠনকে বিচার করার বিধান আওয়ামী লীগের সময়ই ছিল,
তারা জামাতকে বিচার করতে চেয়েছিল। সর্বশেষ আমাদের সরকার, এই সরকার ওখান থেকে ধারাটা তুলে দিয়েছিল, পরে স্টুডেন্টদের এই মুভমেন্টের চাপে আবার ওখানে সংযুক্ত করেছে। তার মানে এখন আইসিটিতে আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের জন্য মামলা করতে পারেন, এখনো মামলাটা করা হয়নি। সে মামলা করে সেটার ইনভেস্টিগেশন এবং হিয়ারিং এর পর যদি আওয়ামী লীগকে দোষী সাব্যস্ত করা যায়, তারপর তাকে নিষিদ্ধ করা যাবে। আরেকটা আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স 1979। সেটার দুটো আর্টিকেলে যে কতগুলো অপরাধ আছে, মানবতা বিরোধী অপরাধ সেখানে নাই, সেগুলো প্রত্যেকটা আওয়ামী লীগ করেছে বলে আমি মনে করি। সো সেটা দিয়েও করা যায়। সুতরাং আওয়ামী লীগ কিন্তু এখনো নিষিদ্ধ সত্তা না টেকনিক্যালি। তাদের বিচার হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে। তা সে সভা করতে পারবে না, মিছিল করতে পারবে না, লিফলেট বিতরণ করতে পারবে না। এখন তাহলে ইন্টারেস্টিং প্রশ্ন, একটা দল নিষিদ্ধ না, সে এখনো বাংলাদেশের ভ্যালিড রাজনৈতিক দল, কিন্তু নির্বাচন কমিশনে কিন্তু সেখানে স্থগিত লেখা আছে না, আমি জানি না আওয়ামী লীগের আমি দেখেছি স্থগিত আছে, নৌকা মার্কার জায়গায় স্থগিত লেখা আছে স্থগিত। আওয়ামী লীগের কিন্তু মানে দল হিসেবে তার কর্মসূচি স্থগিত। এখন তাতেও আমি আসছি, যদি স্থগিত নাও লেখা থাকতো, একটা দল নির্বাচন করবে কিন্তু সে মিছিল করতে পারবে না, সে সমাবেশ করতে পারবে না, নির্বাচন করতে পারবে না, আমি মনে করি না। কারণ হলো তার যে কর্মসূচি সবগুলো নিষিদ্ধ আছে। আমি নির্বাচন করাকে ওই কর্মসূচির পার্ট মনে করি, আর নির্বাচন করার জন্য যা যা ক্যাম্পেইনের জন্য করতে হয় এগুলো তো সব নিষিদ্ধ। তাহলে এগুলো ছাড়া কি করতে পারবে? সেই জন্য আমি মনে করি এই নির্বাচনে আওয়ামী লীগ তার নাম দিয়ে পার্টিসিপেট করতে পারবে না। এখন যেটা হয়, আমাদের যে কনস্টিটিউশনে যে আছে যে আপনি নৈতিক স্খলনজনিত অপরাধে যদি 2 বছর বা তার বেশি কারাদণ্ডে দণ্ডিত হন তাহলে নির্বাচন করতে পারবেন না। এখানে আইসিটির কথা বলা হলো, সেটা পারবেন না। এর বাইরে যারা আছেন, যাদের মামলা বিচারাধীন আছে, এখনো রায় হয় নাই, টেকনিক্যালি তো তারা স্বতন্ত্র নির্বাচন করতে পারেন বা অন্য কোনো দলের ভেতরে গিয়ে নির্বাচন করতে পারেন। আওয়ামী লীগের কি সেই মানসিক শক্তি আছে? আমি মনে করি না সেই মানসিক শক্তি আওয়ামী লীগের দল হিসাবে প্রার্থীদের শুধু না, আমি মনে করি সেই মানসিক শক্তি ইভেন আওয়ামী লীগের ভোটারদেরও কতটা আছে আমার সন্দেহ আছে। এখনো বেশ কিছু মানুষ ভেতরে ভেতরে আওয়ামী লীগ সমর্থন করে, কিন্তু এটা নৈতিকভাবে তাদের কতটুকু শক্তি আছে যে তাদের প্রার্থীকে তারা ভোটও দিতে যাবেন আমি মনে করি না। আর থানা উপজেলা পর্যায় পর্যন্ত নেতা, মানে কমিটির নিচু স্তরের নেতারাও সব কিন্তু পালিয়েছে। আমরা বিবিসি বাংলার একটা রিপোর্ট দেখেছি, সেখানে হাজার হাজার লোক পশ্চিমবঙ্গে চলে গেছে, পালিয়ে আছে। বাকি যারা আছে তাদের পক্ষে তো আসলে আমরা গ্রামে গঞ্জে গেলে যেটা দেখি, সারা ভাই আপনারা দুজনে শুনবেন, সেখানে কিন্তু আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক দল, সেই দলের অস্তিত্ব থাক দলের কথা আওয়ামী লীগ নামের শব্দটি কিন্তু তারা উচ্চারণ করছে না। সো কোনোভাবেই প্র্যাকটিক্যাল না। এবার আমি তাত্ত্বিকভাবে বলি, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ এভাবে নাও হতো, কর্মসূচি নিষিদ্ধ নাও হতো, আওয়ামী লীগ এই ইলেকশনে পার্টিসিপেট করার মতো ক্যান্ডিডেট পেত বলে আমি কোনোভাবেই বিশ্বাস করি না। মানে এই আমাদের গণ অভ্যুত্থানের 1-1.5 বছরের মধ্যে এক তো তারা ওখানে নাই, কেউ এসে, আমি বলছি না যে তাদেরকে কেউ হামলা করবে, তাদেরকে কেউ কিছু করবে, কিন্তু সে স্পন্টেনিয়াস জনরোষে, পরিকল্পিত কোনো রাজনৈতিক না, স্পন্টেনিয়াস জনরোষে পড়বে। আপনি খেয়াল করুন, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্লোগান হচ্ছে জয় বাংলা। আমরা মুক্তিযুদ্ধের সময় আপনি ডকুমেন্টারি দেখুন, আমাদের মুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগান দিয়ে যুদ্ধ করতে গেছেন। অথচ জয় বাংলা এখন আপনার সামনে কোনো একদিন যদি এখন জয় বাংলা স্লোগান হয়, যেটা ছিল টর্চারের একটা স্লোগান, আমাদের এই যে ঢাকা ভার্সিটির পেটানোর কথা বলছিলাম, নারীদেরকে পেটানো, ছাত্রলীগ বিভিন্ন জায়গায়, যুবলীগ বিভিন্ন জায়গায় যেসব অত্যাচার নির্যাতন করেছিল, স্লোগান কি ছিল? জয় বাংলা। এই দেশের মানুষের সামনে এসে 1-1.5 বছরের মাথা ওরা জয় বাংলা স্লোগান দেবে, এটা হয়? আমি বলছি না সেটা করা যাবে না, কিন্তু এই মানুষের কাছে ট্রমা, এই ট্রমার মধ্যে। সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ না হলেও তারা নির্বাচন করার মতো লোক পেত বলে মনে হয় না, কারণ জনরোষ এখনো এতটাই তরতাজা। জি, জয় বাংলার প্রশ্ন আসলে সালা ভাই, জয় বাংলা স্লোগানটি হারিয়ে যাচ্ছে মনে হয়, সেটি হয়তো তাদের কর্মদোষী হারাতে পারে, এবং সেক্ষেত্রে আওয়ামী লীগের রাজনীতির অবস্থাটা কি, ভবিষ্যৎটা কি, আমরা তো সেটা বুঝতে পারলাম। এবং যেটি আমরা সাধারণভাবে মনে করি, আপনারা আরও ভালো বিশ্লেষণ করতে পারেন যে আওয়ামী লীগের নির্বাচন করবার মতন এরকম কেউ সামনে আসতে পারবেন কিনা, ভবিষ্যৎ রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবেন কিনা, এবং মানবতাবিদ্যুৎ ট্রাইব্যুনাল অপরাধে যদি তারা দণ্ডিত হয়ে যায় তারা তো নির্বাচন করতেই পারবে না। আপনার বিশ্লেষণে আপনি কীভাবে দেখেন? না দেখেন, মাননীয় অ্যাটর্নি জেনারেল যে কথাগুলো বলছেন তার দুটো দিক। একটা হলো আওয়ামী লীগের নির্বাচনের বিষয়, আর একটা হলো ট্রাইব্যুনালের বিচারের বিষয়। তিনি একটা কথা স্পষ্ট করে বলছেন, যেটা সরকারের নীতিগত ব্যাপার, এই জন্য বলছেন, কারণ স্থগিতাদেশ তো সরকার প্রত্যাহারও করতে পারে। বর্তমানে স্থগিতাদেশ আছে, সেই জন্য ইলেকশন কমিশন তার নিবন্ধন স্থগিত রাখছে। ফলে এই মুহূর্তে স্থগিত মানে তার কর্মকাণ্ডের, কিন্তু তার রাজনৈতিক দল হিসাবে এখনো সে নিষিদ্ধ হয় নাই।
দেখেন, আমি তো দীর্ঘকাল আইন নিয়ে কাজ করি। আমাকে প্রধান প্রসিকিউটর সাহেবের সঙ্গে আমার একটা বৈঠক হয়েছিল, উনি আমাকে চা খাওয়ার দাওয়াত দিয়েছিলেন। আমি ওনাকে একটা পরামর্শ দিয়েছিলাম, সেটা আমি বলি যে এই নিষিদ্ধের প্রশ্নটা কেন আসছে। এই পর্যন্ত 3টি মামলা আসছে শুনানির কার্যক্রম শুরুর পর্যায়ে। এর একটা হলো শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী আর পুলিশের আইজিপির বিরুদ্ধে। এটা হচ্ছে তারা যে প্রশাসনিক ক্ষমতা এবং কর্তৃত্ব এবং আদেশ নির্দেশ দিলেন, এটা শুধুমাত্র প্রশাসনিক কেন্দ্রিক। এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের 2টা পর্ব, একটা হলো সরকারি পেটোয়া বাহিনী যার নির্দেশদাতা হলো শেখ হাসিনা, আর একটা হলো দলীয় পেটোয়া বাহিনী যার নির্দেশদাতা হচ্ছে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের। আর এর বাস্তবায়ন করেছে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মী। ফলে আরেকটা মামলা হওয়া উচিত ছিল যে রাজনৈতিক কর্তৃত্বে একটা দল কিভাবে এই গণহত্যার মধ্যে অংশ নিচ্ছে সবার দেখা। প্রকাশ্যে পুলিশের সঙ্গে এই অত্যাধুনিক মারণাস্ত্র নিয়ে তারা কিভাবে, শুধু এটা ঢাকা শহরে না, গ্রামগঞ্জে। এবং এইসব বৈঠক হয়েছে। ওবায়দুল কাদের সাহেব ছাত্রলীগকে, যুবলীগকে নির্দেশনা দিয়েছেন, জাহাঙ্গীর কবির নানকরা শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন, তারা নির্দেশনা দিয়েছেন, পরিকল্পনা দিয়েছেন, হুকুম দিয়েছেন। ফলে এখানে আওয়ামী লীগ যেটা গণহত্যার সঙ্গে যুক্ত হয়েছিল, এইটা এখনো বিচারের মধ্যে আসে নাই। যে বাকি যে 2টা আসছে, একটা আবু সাইদের হত্যা মামলা, এটা শেখ হাসিনা হয়তো হুকুমের আসামি, বাকিগুলা পুলিশ করেছে। আরেকটা আসছে ওই যে মানুষ পুড়িয়ে মারা, এটা শুধুমাত্র পুলিশ আসামি। আপনি দেখেন এখানে রাজনৈতিক কর্তৃত্বে এইসব ঘটনা ঘটছে। আমি কিন্তু প্রধান প্রসিকিউটরকে পরামর্শ দিয়ে আসছি। যে পুলিশ, আমি পুড়িয়ে মারাটা কি শুধু পুলিশ আসামি নাকি না শেখ হাসিনা আসামি আছে? কোনটা? পুড়িয়ে মারা যেটা সাভারে যেটা ঘটেছে, এটা পুলিশ, একদম পুলিশ আসামি। কিন্তু শেখ হাসিনাও আসামি হবেন, কারণ সমস্ত কিছু নির্দেশদাতা উনি। আপনি তো দেখেছেন শেখ ওবায়দুল কাদেরের বক্তব্য আছে, হ্যাঁ, যে কিভাবে কি নির্দেশনা দেওয়া হয়েছে গুলি করার, এই ব্রিফিং এ বলে দেওয়া আছে। এবং গণভবন থেকে বেরোয় এটা বললেন যে আমরা এই সিদ্ধান্ত দিয়েছি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এইটা খুব দরকার। এই জন্য দরকার, জাহিদ ভাই যেটা বললেন যে আওয়ামী লীগ জামাতের বিচারের জন্য যে আইনটা করছিল ওটা ক্যাবিনেটে উঠে গেছিল, উঠে প্রশাসনিক আদালতের ক্ষমতা প্রশাসনের হাতে নিয়ে গেছিল। রাজনৈতিক দলের নিষিদ্ধের ক্ষমতা প্রশাসনের হাতে থাকবে। যার বিরুদ্ধে আছেন সবাই করছে। কারণ জামাত আদালত নিষিদ্ধ করার কথা বললেও এইটার একটা মামলা উচ্চ আদালতে বিচারাধীন ছিল। আওয়ামী লীগ শেষ পর্যন্ত প্রশাসনিক এখতিয়ারে জামাতকে নিষিদ্ধ করছে, যার বিরুদ্ধে সবাই দাঁড়াইছে ওই সময়টায়। কারণ জামাত যদি আদালতের আদেশে নিষিদ্ধ হইতো বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়া, তাহলে হয়তো সবাই তার বিরুদ্ধে দাঁড়াইতো না হয়তো। কিন্তু যখন প্রশাসনিক এখতিয়ার ব্যবহার করে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে, এইটাকে কেউ পাত্তাই দেয় নাই। ফলে তারা একটা চাতুরতা করেছিল। কার বুদ্ধিতে কিভাবে করছে আমি জানি না, এই উপদেষ্টা পরিষদের কার বুদ্ধিতে এটা আসছিল। তারা আদালতের ক্ষমতাটা, যে ক্ষমতাটা সংসদ এবং শেখ হাসিনা নির্দেশে এই আইনটা প্রণয়ন হইয়া সংসদ সেই ক্ষমতা আপনাকে ট্রাইব্যুনালকে দিছে। এটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়া আদালত যদি মনে করে এই দলটাও এই গণহত্যা বা সন্ত্রাসী কার্যক্রম বা মানবতার বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিল, তাহলে দলের বিচারও করতে হবে। দলের বিচার কি? দলকে নিষিদ্ধ করা, দলের সম্পত্তি বাজেয়াপ্ত করা, দলকে অর্থদণ্ড করা ইত্যাদি নানান প্রক্রিয়া নেওয়া যেত। কিন্তু আমরা লক্ষ্য করতেছি এখন পর্যন্ত এই মামলাগুলো আসে নাই। এই যে 6 জন পুলিশ, এটাও একটা বহাবহ ধরনের মানবতা বিরোধী অপরাধ করেছে, কিন্তু পুলিশকে ব্যবহার করেছে কে? পুলিশকে এই যে 6 পুলিশ, এরা তো সব এরা তো হুকুমে চলেছে। কার হুকুমে? আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রীকে হুকুম কে দিল?
শেখ হাসিনা। তো ফলে এইখানে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, এগুলা নিয়ে অংশীজনদের সঙ্গে আরও অনেক আলোচনা করা উচিত ছিল। হ্যাঁ, এই ট্রাইব্যুনালকে, আইন মন্ত্রণালয়কে এবং আরও সুন্দরভাবে এই বিচারের যথাযথ। নিশ্চয়ই এটা একেবারেই এমন একটা সময় যে সময়টার মধ্যে দেশের নানা রকম কিছু রিপেয়ার করার একটা সময় আসছে। একটা ছোট্ট কথা দিয়ে আমরা বিরতিতে যেতে চাই, তাহলে আওয়ামী লীগের নির্বাচন করার বিষয়টা কি একেবারে ছোট? ভাই, আওয়ামী লীগ, আমি আপনার টকশোতে আরেকদিন বলে গেছি, আওয়ামী লীগ একটা পলাতক দল। ও হেতুকে আমরা এই বিতর্ক নিয়ে, আওয়ামী লীগ নাই দেশে, ওর ইউনিয়ন পর্যায়ের নেতা পর্যন্ত পলায় গেছে। এটা কি ও জানে না? ও নির্বাচন করার প্রশ্নই তো উঠতেছে না, ও তো নাই এখানে, ও কিভাবে ইলেকশন করবে? ওর কোনো কার্যক্রমই নাই। ওদের কিছু কিছু কার্যক্রম আপনি রাতের বেলা ওই রাত 2টার পরে মুখোশ পরে 10-12 জন তারা একটা ভিডিও করে দেখায় যে আমরা আছি, এইরকম। এর বাইরে কোনো কার্যক্রম আওয়ামী লীগকে দেখেছেন? কেন নাই? আওয়ামী লীগ এই দেশের জনগণের মন থেকে উঠে গেছে। শুধু আওয়ামী লীগ, ওই আওয়ামী লীগের সুবিধাবোধী আওয়ামী লীগ করেছে দীর্ঘকাল, এরা ছাড়া বাংলাদেশের জনগণের মধ্যে আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ হয়তো 10 থেকে 20% নেতাকর্মীর দলে আছে, যারা এত বড় গণহত্যার পরও তারা এটাকে গণহত্যা মনে করে না। হ্যাঁ, তারা বরং মিথ্যা তথ্য হাজির করে যে এত হাজার পুলিশ নিহত হয়েছে। কোনোদিন কিন্তু একটা তালিকা দেয় না যে এই পুলিশগুলা নিহত হয়েছে। ওই আরেক জায়গায় বলছে একজন গর্ভবতী পুলিশ, ওইটাও মিথ্যা। সমস্ত মিথ্যা তথ্য তারা হাজির করে। কিন্তু ওই যে মূল কথাটা হলো আওয়ামী লীগ দেশে নাই। আওয়ামী লীগ একটা গন কেস, একটা পলাতক দল, এবং এই পলাতক দল আর রাজনীতি করার অধিকার থাকতে পারে না। কিন্তু এটা তো আমি মুখে বললে হবে না, এটা সারা দেশের মানুষ দেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে, পরবর্তীতে গণমাধ্যমও আসছে, কিভাবে আওয়ামী লীগ অস্ত্র টস্ত্র নিয়ে কিভাবে মানুষের উপরে, এই আন্দোলনকারীদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। এইটা দেখেই সমস্ত দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাকে পতন করছে। ফলে আওয়ামী লীগ আর দেশের মানুষের মনের মধ্যে নাই, ওর আর কোনো জায়গা নাই। এটা চিহ্নিত হয়ে গেছে এবং সে সপরিবারে দল বদল সহ ইন্ডিয়া পালিয়ে গেছে। এখন তার লাখো লোক, 1 লাখের উপরে লোক ইন্ডিয়া, তার সমস্ত নেতারা ইন্ডিয়াতে বসবাস করে। আমরা এটা অনুরোধ করতে পারি, ইন্ডিয়া যদি তাদেরকে নাগরিকত্ব দিয়ে দেয় তাহলে আমরা বেঁচে যাই। আচ্ছা, ঠিক আছে, আমরা আলোচনায় ফিরবো। সংবিধান বিশ্লেষক জনাব সালাউদ্দিন সংবিধানের ধারাগুলো নিয়ে কথা বলছিলেন। আমাদের সাথে ছাড়া রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক ও ওপিনিয়ন মেকার। আমরা দুজনকে নিয়ে আবারও ইস্পানী মির্জা শুভরাত্রি তারা ছোট বিরতিতে ফিরে আসছি। প্রিয় দর্শক, আবারও একটা শেষ বিরতি নিচ্ছি। ইস্পানী মির্জা শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। আমাদের সাথে ফিরে দেখা জুলাই নিয়ে কথার এই আলোচনায় রাজনৈতিক বিশ্লেষক, ওপিনিয়ন মেকার ডাক্তার জাহিদুর রহমান, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক ও সংবিধান বিশ্লেষক সাংবাদিক সালাউদ্দিন রয়েছেন। আমি জাহিদ ভাই একটু আসি, যদিও আমার কাছে এই আলোচনাটা খুব বেশি ভালো লাগে না, আমি আলোচনাটা শুনতে নিজের কাছে আমার ভালো লাগে না। জামাত, বিএনপি, এনসিপি নতুন দল, সবাই মিলে যুগপৎ আন্দোলন করেছিল, কিন্তু এখন নানা ক্ষেত্রে আমরা দেখি একটা জটিলতা তৈরি হচ্ছে এবং এখন নতুন নতুন কিছু কথা বলা হচ্ছে, আনুপাতিক হারে নির্বাচনের কথা বলা হচ্ছে, তারপরে আপনার জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হচ্ছে। তো আমি এই সব কিছু বাদে যদি এখন আনুপাতিক হারে নির্বাচনের, সেটা কি বাংলাদেশের বাস্তবতায় আসলে কতটুকু, সেটা কি এই ফিরে দেখা জুলাই আলোচনা, এই যারা ঐক্যবদ্ধভাবে যুগপৎ আন্দোলন করলো তাদের মধ্যে কোনো বিভেদ তৈরি হচ্ছে কিনা, আপনি কীভাবে দেখেন যদি বিশ্লেষণ করেন এই আনুপাতিক হারে বাংলাদেশের বাস্তবতায় এইটা কি আসলে যুক্তিযুক্ত কিনা? আচ্ছা, শেখ হাসিনা পতনের পর আমরা যখন পরস্পরের বিরুদ্ধে বিতর্ক শুরু করলাম, আমরা অনেকে হতাশ হয়েছি। আমি বলেছি এটা হতাশার বিষয় না, আসলে হয়েছে কি, আমরা দীর্ঘদিন শেখ হাসিনার বিরুদ্ধে সবাই একইভাবে কথা বলছিলাম, কিন্তু আমরা সবাই তো একই না। আসলে বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী মুভমেন্টে এক্সট্রিম বা ফার রাইট থেকে শুরু করে লেফট পর্যন্ত সবাই ছিল, ফার রাইটরাও ছিল, যারা বাংলাদেশকে একটা খেলাফতে বানাতে চায়। কিন্তু সেও শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, কারণ সে মনে করে বাংলাদেশকে খেলাফতের রাষ্ট্র কায়েম করার জন্য বাধা শেখ হাসিনা, তাকে সরাও। যারা সেন্টার রাইট, সেন্ট্রিস্ট, সবাই মনে করছে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ঢোকার জন্য শেখ হাসিনা বাধা, তাকে সরাও। প্রত্যেকে তার তার উদ্দেশ্যের পথে শেখ হাসিনাকে বাধা মনে করছে।
ফলে খুব স্বাভাবিকভাবে শেখ হাসিনাকে আমরা সরাতে চেয়েছি। কিন্তু এর পরবর্তী বাংলাদেশটা আমরা কে কিভাবে দেখবো, এমনকি খেলাফত সরিয়ে রাখি যারা নির্বাচনী ব্যবস্থায়ও বিশ্বাস করে, সেখানে কেউ ডানপন্থী আছে, মধ্য ডান আছে, মধ্যপন্থী আছে, প্রত্যেকে দেশকে এক একজন এক এক রকমভাবে দেখতে চায়, সেইভাবে তারা চলবে, এটাই স্বাভাবিক। তাদের ভিন্নতা থাকবে, কিন্তু আপনি যে শব্দটা বলছেন বিভেদ, এই বিভেদটা আসলে সংকটজনক। রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনীতি হওয়া উচিত, কিন্তু অনেক সময় রাজনৈতিক দলগুলো কোনো না কোনো ধরনের ষড়যন্ত্রের সাথে হয়তো যুক্ত হয়ে যায়। কেন বলছি? এই যে আপনি আনুপাতিক নির্বাচনের কথা বলছেন, নিম্ন কক্ষ, আমরা তো দুটো কক্ষের আলাপ এখন করছি, উচ্চ কক্ষ নিয়ে সবাই একমত, ওটা কিভাবে ফর্মড হবে সেটা নিয়ে ডিবেট আছে। বিএনপি উপরের যে আনুপাতিক হারে নির্বাচন সেটা পছন্দ করছে না, কিন্তু আমাদের লোয়ার হাউস মানে এক্সিস্টিং যে পার্লামেন্ট আছে, এই পার্লামেন্টে আনুপাতিক নির্বাচনের আলাপ শুরু থেকেই ছিল না। সংবিধান সংস্কার কমিশন যে প্রাথমিক রিপোর্ট দিয়েছে সেখানেও তারা লোয়ার হাউস, বা যদি দুটো হয় তখন এখনকারটাকে আমরা লোয়ার হাউস বলবো, এই সংসদে এফপিটিপি ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে নির্বাচনের কথা বলেছেন। যেহেতু মানুষের ভোটের, কাস্টেড ভোটেরও একটা বিবেচনা করা দরকার, সেই বিবেচনায় আপার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলছেন, এটা একই ভোটেরই। ঐক্যমত্য কমিশনের আলোচনায় ঠিক সেটাই ছিল, কিন্তু অবিশ্বাস্যভাবে কয়েকদিন আগে একটা হঠাৎ করে ইসলামী আন্দোলন একটা সমাবেশ করেন, সেখানে জামায়াতে ইসলামী সহ এনসিপি, এবি পার্টি আরো অনেকেই গেছেন। তারা লোয়ার হাউসে, অন্তত ইসলামী আন্দোলন বাংলাদেশ লোয়ার হাউসে তাদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলেন। এটা হচ্ছে উদ্ভট এবং হাস্যকর কিছু নেই। কেন নেই? আমি একটা ছোট উদাহরণ দিই। আমরা ধরে নিলাম 40% ভোট পেয়ে একটা দল সংখ্যাগরিষ্ঠ হলো, 35 পেলেও হয়ে যায়, 35 ধরি, 151 সিট পেয়ে যায় বাংলাদেশে। লোয়ার হাউসে যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকে তাহলে তার সিট হবে 105টা, তার সংখ্যাগরিষ্ঠতার জন্য আরো 36টা সিট লাগবে। এই 36টা সিট যে দলটা দিতে চাইবে, যারা দিতে চাইবে, তারা অসংখ্যবার গেইন করবে, এবং অনেক ক্ষেত্রেই সকাল বিকাল পছন্দ হচ্ছে না, আপনি সমর্থন উইথড্র করলেও সরকারের পতন হবে। আমরা দীর্ঘদিন আর্টিকেল 70 নিয়ে আলোচনা করেছি। আর্টিকেল 70 আমরা যেভাবে আছে সেভাবে পছন্দ করি না, এটা পাল্টাবে, কিন্তু এটার স্পিরিট কি ছিল? যে আপনি আর্টিকেল 70 অন্তত কয়েকটা ক্ষেত্রে, এখন আমরা বলছি আস্থা ভোটের ক্ষেত্রে যদি ঠেকাতে না পারেন, সকাল বিকাল সরকার পতন হবে। আপনি কোন একটা দলের সংসদ সদস্য, হর্স ট্রেডিং বলে কথ্য ভাষায়, কিনে তার বিরুদ্ধে ভোট দেওয়াবেন। সো বাংলাদেশের মতো একটা দেশে সরকার টিকবে না। নেপালে তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের এই কুফলটা আমরা দেখছি। সুতরাং বাংলাদেশের মতো দেশে লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যাওয়াটা একটা চক্রান্ত বা ষড়যন্ত্র বলে আমি মনে করি। তবে আমরা যে কথাটা বলছিলাম, দেখুন দ্যাটস ইন্টারেস্টিং, 35% ভোট পাওয়া দলটা লোয়ার হাউসে যদি সরকার গঠন করতে পারে, 151 সিট পায়, সে স্টেবল সরকার হয়ে গেল। কিন্তু আমরা একটা চেকস অ্যান্ড ব্যালেন্স চাই। তাই আপার হাউসে কিন্তু দেখুন 100 সিট থাকলে সে পাবে 35টা, এখানে কিন্তু তার 16টা সিটের একটা গ্যাপ আছে। এই 16টা সিটের জন্য তাকে বিরোধীদের সাথে আলোচনা করতে হবে খানিকটা, এবং আমরা আপার হাউসকে কিছু পাওয়ার দেব। সো সরকার শক্ত থাকবে, প্রায় সবকিছু করতে পারবে, দুই একটা জায়গায় তাকে একটু চেকস অ্যান্ড ব্যালেন্সে যেতে হবে। এটাই একটা অ্যাকসেপ্টেড ফরম্যাট বলে আমরা এগ্রি করেছি। তাহলে মোট কথা হচ্ছে যে আনুপাতিক হারে যে নির্বাচনের কথা বলছে সেটি আমাদের বাংলাদেশের যে একেবারে ইমপ্র্যাকটিক্যাল, একেবারে ইমপ্র্যাকটিক্যাল। ধরুন ইউরোপের কিছু কিছু দেশে এটা যে মডেল কাজ করে, একটা উদাহরণ দিই। জার্মানিতে কেউ যদি দেখেন মোটামুটি সাকসেসফুলি ওখানে কাজ করে, কিন্তু ওখানে এরকম হয় যারা বিরোধী দল তারা সরকারকে সমর্থন, কারণ সরকারের যদি 50% সিট না হয়, তারা সরকারকে সমর্থন দিয়ে রেখে, সরকার টিকিয়ে রাখে, সে আবার বিরোধী দলেরও কাজ করে। মানে এতটা গণতান্ত্রিক হওয়া থেকে আমরা বহু 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 দূরে আছি। আমরা একটা ভোট দিতে পারি নাই। মানে গণতন্ত্রের প্রাগৈতিহাসিক খুব বেসিক ব্যাপার হচ্ছে একটা ভোট দেয়া। গ্রিসের সিটি স্টেটগুলো ভোট দিত 2500 বছর আগে। আমরা গত 3 টার্ম একটা ভোট দিতে পারি নাই। আমরা লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের আলাপ করব, দ্যাটস স্টুপিডিটি। জি নিশ্চয়ই মিস্টার সালাউদ্দিন, আমি ফেসবুকে দেখে বলছি, এটা আমার কোনো মন্তব্য না, বলছে ভোট দিব সন্দ্বীপে, এমপি পাবো মালদ্বীপে, এরকম একটা অবস্থার কথা আমি ফেসবুকে দেখেছি। তো আমরা এই আনুপাতিক হারে নির্বাচনে আপনার বিশ্লেষণ কি? দেখেন, জায়েদ ভাই তো বলেই ফেলছেন এই কথাগুলো, আবার ওই কথাগুলো রিপিটিশনই হবে। প্রশ্ন হলো আনুপাতিক হারের নির্বাচনের প্রস্তাবনাই তৈরি হয় নাই নিম্নকক্ষে। সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংবিধান সংস্কার কমিশন বৈঠক করেছে, সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছে, সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে, করে
তারা একটা প্রস্তাবনা হাজির করেছে, নিম্নকক্ষ মানে জাতীয় সংসদ নির্বাচন প্রচলিত পদ্ধতিতে হবে। শুধুমাত্র একটা জায়গায় তারা একটা নতুন প্রস্তাব আনছে, যেটা হলো প্রচলিত পদ্ধতিতে সম্ভবত 45 বা 50টা নারী সদস্য আছেন, তারা এটা 100টা উন্নত করার কথা বলেছেন। আর তার নির্বাচন কি প্রক্রিয়া হবে এটা নিয়ে একটা আলোচনা আছে, 2-3টা প্রস্তাবনা। এটা এই জাহেদ ভাই ও এই কাজের সঙ্গে বদিউল আলম মজুমদারের এই প্রস্তাবনাটা উনিও এই আইন সংস্কার, নির্বাচনী আইন সংস্কারের মধ্যে উনিও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। উচ্চকক্ষে আপনার আনুপাতিক হারে নির্বাচনের প্রস্তাবটা কমিশন থেকে আসছে, নিম্নকক্ষে না। দেখেন দীর্ঘদিন ধরে এই আলোচনা চলতেছে। এই আলোচনাটা নতুন করে আসলো কোথায়? সোহরাওয়ার্দী উদ্যানে। কে তুলল? ইসলামিক আন্দোলন। এখন আমাদের বাংলাদেশটা রাজনৈতিকভাবে এত উন্নত মানের দেশ না, এটা আমি এটা দ্বিধাহীন চিত্তেই বলতে পারি। এটা উন্নত মানে নৈতিকভাবে উন্নত মানের রাজনৈতিক দলও আমাদের নাই। এখানে ছোট্ট একটা ঘটনার কথা বলি। এটা সম্ভবত 96-এর পার্লামেন্টে ঘটেছিল। ডক্টর আলাউদ্দিন নামে রাজশাহীর চারঘাট আসনের একজন এমপি ছিলেন। ইনি একসময় আওয়ামী লীগের প্রেসিডিয়ামের মেম্বার ছিলেন, কিন্তু উনি আওয়ামী লীগ থেকে বিএনপিতে চলে আসছেন। ফলে উনি ভোটে নির্বাচিত হয়েছেন দানের শীষ দিয়ে বিএনপি থেকে। আর হাসিবুর রহমান স্বপন সিরাজগঞ্জ 6 আসন সম্ভবত, উনিও বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন। উনি আগে থেকে বিএনপি নেতা। শেখ হাসিনা দেখেন কিভাবে মূলা ঝুলাই দিল। শেখ হাসিনা এই 2টা লোককে তার দলে নিয়ে গেল, গিয়ে তারা মন্ত্রী হয়ে গেল। অদ্ভুত একটা ঘটনা। করে বিএনপি, মন্ত্রী আওয়ামী লীগের। খেয়াল করেন, আচ্ছা, করতেছে বিএনপি, বিএনপি থেকে নির্বাচিত হয়েছে, মন্ত্রী হয়ে গেছে আওয়ামী লীগের। এই কাহিনী অনেক দূর গেছে, আমি দিকে যাচ্ছি না। ফলে মন্ত্রীর লোভ দেখিয়ে দেখা যাব 151 জন মন্ত্রী হয়েছে। 100 জন যে সংখ্যাগরিষ্ঠ দল বেশি আসন পাইছে, এই 151টার কম পাইছে। তো ওই অন্য দল করবে কি, যে আমরা 151 জন মন্ত্রী বানাবো, আসো, চলে যাবে। যদি আমরা জাতীয় সংসদে এই ব্যবস্থা করি, আমরা বাংলাদেশে দেখব, এটা আমি লিখে রাখেন 151 জনের সরকার আমরা দেব, মন্ত্রী আছে 151 জন। যদি এটা হয়, কারণ আমি তো আগেই বলছি বাংলাদেশের নৈতিক মান, একটা উদাহরণ দিয়ে বলছি। এই হচ্ছে বাংলাদেশের নৈতিক মান। আরো কি হবে? আনুপাতিক আরো নির্বাচন হলে আওয়ামী লীগের দারুণভাবে ফিরে আসার সম্ভাবনা আছে। কেন জানেন? বিএনপির কাছে জামাত বা এনসিপি কাছাকাছি দল না, আওয়ামী লীগ কিন্তু কাছাকাছি দল। আওয়ামী লীগের যে গড় ভোট 30 থেকে 35%, এটা হয়তো 20 থেকে 25% আসছে, বা একটু বেশি হয়ে যেতে পারে যদি সেই সুযোগ পায়। আমরা এই মুহূর্তে হয়তো দেখতেছি যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারবে না, এই মুহূর্তে দেখতেছি। আন্তর্জাতিক চাপ আসতে পারে আমাদের কাছে। ইন্ডিয়া নামে একটা বড় দেশ আছে, সেই আন্তর্জাতিক চাপে ইতিমধ্যেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের স্লোগান ইন্ডিয়া তুলেছে। এই চাপ আমেরিকা যদি বলে যে, এই যে দেখেন না কয়েকদিন আগে আমাদের শুল্ক বাড়িয়ে দিল, আমেরিকা যদি বলে তোমার কাছ থেকে আমি গার্মেন্টস দেব না, তোমারে আমি কোনো সাহায্য দেব না, তোমাকে আমি নিষিদ্ধ তালিকায় রাখবো, আমরা একটা চাপে পড়বো যে তুমি যদি, হতে পারে তো এরকম ঘটনা ঘটছে তো। আওয়ামী লীগ আমাদের এখানে স্টেট আমেরিকান মার্কিন যুক্তরাষ্ট্র এখানে রেবের উপর নিষেধাজ্ঞা দেয় নাই। ও তো বলতে পারে যদি আওয়ামী লীগকে তোমরা না নাও ইন্ডিয়ান চাপে, তাহলে আমি তোমাদের সরকারের উপর নিষেধাজ্ঞা দেব। তখন আমরা কি করব? আমাদের অর্থনীতি তো পুরো অর্থনীতি পশ্চিমামুখী, আমেরিকার প্রতি নির্ভরশীল। হ্যাঁ,
চায়না আমাদের এখানে ব্রিজ কালভার্ট ইত্যাদি করে বা বাণিজ্য করে। ফলে আমরা একটা বহাবি বিপদ। আর আওয়ামী লীগ যদি একটা নির্বাচনে চলে আসে, তার যে ভোটের ভলিউম কি দাঁড়াবে? যারা বলে তারা তো কোনো আসলে কি কি যে সংকীর্ণ চিন্তার থেকে এটা বলে আমি জানি না। তাদের একটু দূরদৃষ্টি সম্পন্ন হওয়া উচিত। এখন আমি এটা বলতেছি, আসলে এটা করার জন্য করতে চায় না। কেন তাহলে করছে? তারা দুইটা জিনিস একই সঙ্গে নিয়ে আসছে। জামাত নিয়ে আসছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। এই কথাটা কবে থেকে বলতেছে খেয়াল করে দেখেন। যেদিন তারেক রহমান সাহেবের সঙ্গে প্রফেসর ইউনূসের বৈঠক হইল, সেই দিনে তারপরের থেকে জামাত জানে বিএনপি বা বাংলাদেশে গত 16 বছর ধরে একটা সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনের আন্দোলন হচ্ছে। শুধু 16 বছর না, এই 70 সাল থেকেই একটা সুন্দর জাতীয় সংসদ নির্বাচন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লড়াই এখানে চলতেছে, যেটার জন্য 90-এর গণঅভ্যুত্থান হয়ে গেছে, যার জন্য পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার আসছে। আমি বলছি এটা তো আমাদের তো ফলে জামাত জানে যে বিএনপি আনুপাত এই জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো নির্বাচন মানবে না। ফলে এখানে একটা অস্থিরতা তৈরি হবে। আবার আনুপাতিক হারে নির্বাচনের যে প্রস্তাব নাই, এই জায়গায় যদি আপনি বোধহয় বিজ্ঞাপন বিরতি আছে না, শেষ মুহূর্তে আছে। ও শেষ মুহূর্তে, তাহলে তো আমি সংক্ষেপ করে বলি ফেলি। আনুপাতিক হারে এই নির্বাচন নিম্নকক্ষে, মানে সংসদ নির্বাচন বাংলাদেশকে ভয়াবহ বিপদের দিকে নিয়ে যাবে এবং এটা ষড়যন্ত্র। তবে উচ্চকক্ষে আনুপাতিক হারে আমার একটা প্রস্তাবনা এইখানে আছে। আমি বলেছি যে দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষে আনুপাতিক হারে উচ্চকক্ষে এটা হইতে পারে। এটা নানান ব্যাখ্যা আছে, এখানে বলবো না। আমার ধারণা বিএনপিও কিন্তু উচ্চকক্ষে আনুপাতিক হারে ওই কোনটা রাজনৈতিক দলের জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের ভিত্তিতে বিএনপি ওটা চায়, আনুপাতিক হারে বিএনপিও চায়। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো চায় যে না, আনুপাতিক হারে হবে, জাতীয় সংসদও হবে আনুপাতিক হারে, আর জাতীয় সংসদের প্রাপ্ত ভোটে উচ্চকক্ষে আনুপাতিক হারে হবে। আমি এটা শেষ কথাটা বলি, আমাদের একটা মহান জাতীয় ঐক্য হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং এটা এমনি এমনি হয় নাই। জামাতের সমস্ত উচ্চ পর্যায়ের নেতাদের ফাঁসি হয়েছে, বিএনপির সমস্ত নেতারা এই জেলের মধ্যে, নির্যাতনের মধ্যে, জুলুমের মধ্যে ছিল, এবং এই ছাত্ররা একটা 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 অজয় লড়াই করছে, শহীদ হয়েছে। এখন আমাদের এখানে হলো একমাত্র আমাদের এখানে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যটা টিকিয়ে না রাখলে আমাদের এই দেশের জন্য ভয়াবহ বিপদ আছে। জি নিশ্চয়ই। জাহিদ ভাই, একেবারে সময় নাই, তবুও শুনবার আগ্রহ। সবসময় নিজের ব্যস্ততার মধ্যেও রাজনীতিটাকে ফলো করেন। ফেব্রুয়ারি থেকে নির্বাচন যে আশাবাদ, যে লন্ডন বৈঠকে আশাবাদ করা হচ্ছে, আপনি কি মনে করেন নির্বাচন নিয়ে আর কোনো? আমি নির্বাচন হবে বলে মনে করি। অনেকগুলো প্রবলেম আসতে পারে। এই যে নানান রকম দাবি আমরা দেখছি, এগুলো একটা অজুহাত। থানা আক্রমণ হচ্ছে, থানায় ঝামেলা হচ্ছে, জামায়াতের আমির অলরেডি বলছেন যে এসবের মধ্যে কিভাবে নির্বাচন হবে। নির্বাচন কমিশনের উপরে অনাস্থা দেখানোর চেষ্টা আছে। নির্বাচন কমিশন এটা থাকলে নির্বাচন করবো না বলে রাস্তায় নামা হতে পারে। কেউ কেউ বলতে পারে আমরা নির্বাচনে যাব না, নানান কিছু হতে পারে। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমি মনে করি, কারণ এই দেশের সবচেয়ে শক্তিশালী তিনটা গ্রুপ আমি বলবো নির্বাচন চায়, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নির্বাচন চায়। সেনাবাহিনী সরকারের অংশ, কিন্তু এখন সেনাবাহিনীর একটা ডিফারেন্ট সত্তা আছে, এটা আমাদের মানতে হবে, ওই তর্কে এখন ঢুকছি না। বিএনপি এবং ব্যবসায়ী সমাজ, আমাদের ব্যবসা একেবারে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এটা এই সরকারের ব্যর্থতার কথা বলছি। এই ধরনের সরকারের সময় ভালো ব্যবসা হয় না। IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক আমাদের যে জিডিপি গ্রোথের প্রেডিকশন করেছে, এটা 3 এর নিচে হয়ে গেছে। ব্যবসায়ীদের সাথে ব্যক্তিগতভাবে কথা হয়, সো তারাও খুব সিরিয়াসলি চান পারলে কাল নির্বাচন হোক। একজন বড় ব্যবসায়ী আমাকে বলছে আগামীকাল নির্বাচন হলে সবচেয়ে ভালো। সো এই তিনটা যখন এইভাবে চাইছে, আমার মনে হয় না, এবং প্রধান উপদেষ্টার কমিটমেন্ট আমরা আস্থা রাখি, কিন্তু সরকারের মধ্যে যে গ্রুপটা আছে, বাইরে যে গ্রুপটা নির্বাচনকে পিছিয়ে নিতে চায়, তারা জয়ী হবে বলে আমি মনে করি না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জি নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা ফিরে দেখা জুলাই নিয়ে কথা বলতে গিয়ে নানা প্রাসঙ্গিক আলোচনা করলাম। সেই আলোচনায় আমরা দুজন অতিথি, ডাক্তার জাহিদুর রহমান, অত্যন্ত প্রিয় একজন আলোচক, রাজনৈতিক বিশ্লেষক, ওপিনিয়ন মেকার, তাকে ধন্যবাদ জানাই। সংবিধান বিশ্লেষক, ইত্তেফাকের নির্বাহী সম্পাদক জনাব সালাউদ্দিন, আপনাকেও ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি দেখলেন। আপনাদের সবাইকে আবারও আগামীকালের অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, মিলে ভীষণ ভালো থাকবেন।